প্রিয় দর্শক, রতন তালুকদার লাইভ থেকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল, যেটি রতন তালুকদার লাইভ গ্রুপ দ্বারা পরিচালিত হয়। আমাদের যেমন তিনটি চ্যানেল, রতন তালুকদার লাইভ, জন্মভূমি নিউজ টিভি এবং আলাপ ইউএসএ। এই চ্যানেলটি থেকেই এখন কথা বলছি এবং এই আলাপ ইউএসএ আমরা যখন বিভিন্ন সম্মানিত গেস্টদেরকে নিয়ে কথা বলি, বিভিন্ন অ্যাঙ্গেলের, রাজনৈতিক, সাংবাদিক, সাহিত্যিক হোক, কমিউনিটির নেতা হোক, যাদেরকে নিয়ে আমরা কথা বলি, তাদেরকে এই চ্যানেল থেকে তাদের কথা আপনারা শুনতে পারবেন। তাই এই চ্যানেলটি আপনাদের জন্য নতুন, আর আমরা সবে শুরু করেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির নাম ইউটিউবে যখন সার্চ করবেন আলাপ, ALAAP, আলাপ ইউএসএ, আলাপ ইউএসএ দিলেই আমাদের চ্যানেল দেখতে পারবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার একটি সুবিধা এইটি, সেটা হলো যে তখন আপনার কাছে আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন যাবে। আপনারা নোটিফিকেশন পেলে আপনারা ইজিলি দেখতে পারবেন। লাইক এবং শেয়ার, সেটা আপ টু ইউ পিপল। আপনাদের সেটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল দেখবেন। প্রিয় দর্শক, আজ আলাপে আমাদের সঙ্গে রয়েছেন জসিম উদ্দিন, পরিচিত। তিনি রতন তালুকদার লাইভে একাধিকবার আমাদের সঙ্গে এসেছেন। জাতীয় পার্টির যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট লেখক, প্রকাশিত অনেকগুলি বই আবার আমাজনেও পাওয়া যাচ্ছে। চলচ্চিত্রকার, ওনার অনেক পরিচিতি, যিনি বিভিন্ন সময় ডকুমেন্টারি নিয়ে কাজ করেন, বিভিন্ন ইস্যু ভিত্তিক। বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না হলেও তিনি রাজনীতির খোঁজখবর রাখেন এবং খুব নিখুঁতভাবে রাজনীতির বিশ্লেষণ, আলাপ আলোচনাগুলো তিনি করে থাকেন। আপনারা নিশ্চয়ই তাকে আমাদের রতন তালুকদার লাইভে আগে দেখেছেন। ওকে, মিস্টার জসিমউদ্দিন, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? বাস খুব ভালো। আজকে আমাদের এই চ্যানেল, আপনি জানেন যে আপনি রতন তালুকদার লাইভে আগে আসতেন, এখন এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন। এই চ্যানেলটি আগেই বলছি যে এই চ্যানেলের নাম হলো আলাপ ইউএসএ। এটা আমাদের রতন তালুকদার লাইভ গ্রুপেরই আরেকটি নতুন চ্যানেল। তো নিশ্চয়ই আপনাকে নতুন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আলাপ, আমরা রতন তালুকদার পরিবারের পক্ষে এবং নতুন চ্যানেল আপনার আলাপ ইউএসএ সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি সবাই দেখেন, শুনেন, আর ভালো লাগে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সমর্থন দিবেন, সাহস যোগাবেন। আমেরিকাতে বসে সারা বিশ্বের, বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ সাবকন্টিনেন্টের আমরা যে মূল্যায়ন কথা বলবো, সমাজ ভিত্তিক, সমাজ রাজনৈতিক সমকালীন অবস্থান নিয়ে, আশা করি দেশের জন্য, সারা বাংলাদেশের জন্য, ইতিহাসের জন্য একটি পাঠ হয়ে থাকবে। এবং এটা বাংলাদেশ গভর্নমেন্ট এবং বিরোধী দল, সরকারি দল, সকল ক্ষেত্রে, সকল রাজনৈতিক এবং সচেতন সমাজ আমাদের কথাগুলো নিয়ে কাজ করতে পারবে। আশা করি পথ চলার জন্য, বাংলাদেশের পথ চলার জন্য সহযোগী হবে। ধন্যবাদ রতন তালুকদার, আপনি নতুন চ্যানেলের জন্য শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আজকে আপনি যেখানে আছেন, পরিবেশটা মনে হচ্ছে যেন ফুটবলের একটা পরিবেশ। আগামীকালই তো ওপেন হচ্ছে ওয়ার্ল্ড কাপ 26। তো আপনার যে এনভায়রনমেন্ট দেখতেছি, সেই এনভায়রনমেন্টটা ভালো লাগলো, খুবই সুন্দর। আমার প্রিয় জায়গা, আমি লেখালেখি করে এখানে বসে, এটা আমার গুরুস কফি শপ আর কি। এটা হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো যে সমস্ত দেশের ফ্ল্যাগ গুলি আছে, যে সমস্ত মানে ওয়ার্ল্ড কাপে যারা পার্টিসিপেট করতেছে, তাদের গুড এনভায়রনমেন্ট, এই জন্যই বলছি আর কি। যাই হোক, সরাসরি আলোচনা যায়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে, খুব বার্নিং ইস্যু। সেই ইস্যুটি হলো, আপনি নিশ্চয়ই জানেন যে ভারত থেকে অনুপ্রবেশ, বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে বেশ তোলপাড়, বেশ আলোচনা। বাংলাদেশের সরকারের এক ধরনের নীরবতা, বা সরকার বলছে এগুলি ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আর প্রকৃত অর্থে ভারতে যদি কেউ থাকে,
ইলিগেল, তো সেটা সেই দেশের সেই পদ্ধতি নিতেই পারে। এটা বাংলাদেশের কয়েকজন মন্ত্রীও কথাটা বলছে, কিন্তু বাংলাদেশের যে এনসিপি থেকে শুরু করে ইসলামিক দলগুলি খুব ইসে করছে, মানে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করছে। কিন্তু এই উত্তেজনাকর পরিবেশের কারণে তো আমাদের দেশে যারা আমরা হিন্দু মুসলিম বা ভারত সম্পর্ক অবনতি হইতে পারে, আর অনেক অবনতির পথেও। এই অনুপ্রবেশের ব্যাপারটা আপনাকে কিরকম, আপনি মানে চিন্তা করেন যে কি কি ঘটনাটা কি? এই একটা ইস্যুটা আসলে এই বা পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে ইস্যুটা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বচন ভাঙ্গন, এটা মামার বাড়ি তো আমাদের দেশে বাংলাদেশে বরিশালেই। তারপরে টোটাল বিষয়টা এখন একটু এলোমেলো হয়ে গেল। সারা বাংলাদেশ, আমরা বাংলাদেশটা সারাউন্ডিং ইন্ডিয়া, স্থলপথে বর্ডার, কিছু অংশ তার কাটা, কিছু অংশ খোলা। এখানে ফুসিন বা গলা ধাক্কা শব্দটা মানুষের কাছে পরিচিত হয়ে গেল। এটা একটা, এটা সারা এখন আজকে থেকে প্রতিদিন রাতের বেলা দিনের বেলা একই বক্তব্য, ফুসিন, মানুষ দৌড়াচ্ছে, মিডিয়া দৌড়াচ্ছে, মানুষ আসতেছে। আসলে বিষয়টা একটু একটু ঘোলাটে মনে হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে যারা অনুপ্রবেশকারী এবং যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে আসছে ওদেরকে ফেরত যেতে হবে। ইটস গুড। অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিক যদি ভারতে উইদাউট ইলিগেলি যেয়ে থাকে এরা চলে আসবে, কিন্তু প্রসেসটা তো হওয়া দরকার ছিল। মনে করি যে এখন ওদেরটা লিস্ট আপ করে আমাদের সরকারকে জানাবে আমাদের কাছে 1 লক্ষ লোক আছে, তোমাদের বাংলাদেশে যাচাই বাছাই করো। ওরা বলছে লিস্ট দিচ্ছে, গভর্নমেন্ট কোনো উত্তর দেয় না। আজকে এই জিনিসটাকে ইসলামী মৌলবাদী প্যানারি একটা গ্রুপ আমাদের চেতনাকে কাজে লাগিয়ে ভারত বিরোধী একটা চক্র বর্ডারে দাঁড়িয়ে, ওই যে কিছু সওয়াল পাওয়াল গরিবের বাচ্চারা হামলা নেতা হয়েছে না, এগুলা কিন্তু বর্ডারে গিয়ে গিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে। উস্কানি মানে এটা পরিবেশ নষ্ট করতেছে। তো আমাদের গভর্নমেন্ট তো বলছে এটা ইন্ডিয়ার ব্যক্তিগত, এটা ওদের অভ্যন্তরীণ ইস্যু। কিন্তু বাস্তবতা হলো কি, এই 1950 সালের যে সংবিধান রচনা করলেন যে লোকটা, ডক্টর বি.আর. আম্বেদকর, সংবিধানের আলোকে এটা একটা সেকুলার কান্ট্রি। এটা নিয়ে কথা বলা, ধর্ম নিয়ে কথা বলার স্কোপ নাই। সকল ধর্মের, সকল বর্ণের, সকল কথা বলার সমান অধিকার। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আজকে এটা ইস্যুকে নিয়ে শুধু বাংলাদেশ, ছোট্ট একটা দেশ আমরা, সারাউন্ডিং বা ইন্ডিয়া, এই আমাদের দুর্গা, আমি টিভিতে নিউজে দেখতেছিলাম, সকল সোশ্যাল মিডিয়া একটা আলোড়ন সৃষ্টি করলো, ধাক্কা দিয়ে দেয়, পুশ করে। কারা এরা? এটা পাগল, ভিক্ষু, গরিব মানুষ। এটা গরিব মানুষ, এটা পাগল, ম্যাক্সিমাম পাগল গরিব মানুষ, ভিক্ষুক। এটা কলিকাতা শহরে কাজ কাম করে, ওখানে এই ভিক্ষা করে। হাওড়া স্টেশনে আমি দেখছি অনেকে বাঙালি ভিক্ষা করে 100 রুপি 50 রুপি পায়, আর পুলিশে 5-10 টাকা ঘুমাইতে পারে। তো এগুলা তো ছিন্নমূল মানুষ ওখানে যায় কর্মসংস্থানের জন্য, জীবন বাবদ বর্ডার ক্রস করে চলে গেছে। সারা পৃথিবীতে এটি বর্ডার খোলা ছিল তখন সবাই এক দেশ থেকে এক দেশে গেছে, বিশেষ করে একবার ছিন্নমূল গরিব মানুষ নেন। এদেরকে খুব অমানবিক ভাবে দেখলাম, রাস্তা বসা রাখে না, বাংলাদেশও নিব না, এরও ধাক্কা দিয়ে ঘটে। এটা কিন্তু একবার ছিন্নমূল গরিব মানুষ, পাগল ম্যাক্সিমাম, একটা বৃদ্ধ মানুষ এগুলা সব। এটা কি করে? ম্যাক্সিমাম হলো কাজের লোক, বাসায় কাজ কাম করে, কলিকাতায় কাজ কাম করে, লেবার, শ্রমিক, কৃষি কাজ করে, কেউ ইটাবালির কাজ করে, এগুলো আর কি। বাংলাদেশ ওখানে মনে 100 রুপি ইনকাম, তো লট অফ মানি। এই মাসে কিছু টাকা উপার্জন করলে আবার বাংলাদেশে আসতে পারে, আসে বাড়ি চলে যায় না। এখন ভারতবর্ষে দীর্ঘদিনে সেটা একটা কালচার, আমরা একই কালচারের লোক, আমরা এইভাবে সহবাস করে আসছি। কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারী এটাকে বললো যে না, এটা অনুভব, এরা তো সন্ত্রাসী না, এটা মানুষ মারে না, কারো গায়ে হাত দেয় না, কারো চুরিদারি করে না, দুই একটা ক্রিমিনাল থাকতে পারে, থাকে, সব দেশে আছে এটা। কিন্তু স্পেশালি এগুলা দেখলাম একেবারে হাতে একটা নিরহ, গরিব গরিব ভিক্ষুক, কিন্তু এদেরকে গলা ধাক্কা দিয়ে বাইর করবে, কেউ নিব না এদের। হ্যাঁ, জসীমউদ্দিন, আমি এই যে এই জায়গাটাতে আপনার সঙ্গে আমি একটা বিষয়ে খুব একমত। সেটা হলো যে দেখুন, আমরা বাংলাদেশের যারা ধনী, যাদের সামর্থ্য রয়েছে, তারা আমেরিকা আসে, ইউরোপে যায়, মধ্যপ্রাচ্যে যায়, অস্ট্রেলিয়া যায়, জাপান যায়, মস্কো যায়, চায়না যায়, whatever। কিন্তু গরিব যারা, তারা তারা কি করবে? তারা জীবন জীবিকার তাগিদে তারা ভারতে যায়, যাইতেই পারে, সে ভারতে গিয়ে কাজ করতে পারে। কিন্তু সেখানে কাগজপত্র যেটা থাকতো, কাগজপত্র না থাকলে তিনি ট্রাম মতো দূরে দূরে পাঠায় দেয়, তাতে সমান সমান। বাংলাদেশেও পাঠাইছে, ভারতেও পাঠাইছে। ট্রাম্প পাঠায় নাই, ডান্ডা বিড়ি লাগে ইয়েতে, ভারতে পাঠাইছে না? সব দেশে নিজস্ব আইন থাকে আর একটা, সব দেশে পাঠাইছে। নিজস্ব এক আইন। দেশ থেকে আর পাঠাইতে পারে না। আমাদের দেশে যে আপনি এটা ঠিক বলছেন যে একটা গরিব মানুষ এখানে গিয়ে রিক্সা চালা, গিট বাটায় কাজ করুক, কলকাতাতে হাউস মেইডের কাজ করুক, যাই কিছু করুক, যে পয়সাটা পায় পয়সাটা নিয়ে তারা মনে করে যে ওইটাই।
ধরেন সারা মাসে যদি তারা 10,000 টাকা ভারতীয় কামায়, বাংলাদেশে আসলে পরে অটোমেটিক টাকাটা অনেক হয়ে যায়। তো কারেক্ট। সেটাই, তারা তো আর আমেরিকা আসতে পারতেছে না। তা আমি তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে অনুপ্রবেশ কাজ করার জন্য মোটেই আমি বিপক্ষে না, কিন্তু আমি মনে করি যে এটার প্রসেস, যেটা আপনি বললেন যে একটা প্রসেসের মাধ্যমে সেটা হওয়া উচিত, তাই তো? কিন্তু এটা তো ঠিক, আপনি নিশ্চয়ই একাধিকবার ভারতে গেছেন, আপনি তো দেখছেন যে আই ছিলাম, আই ওয়াজ ইন কলকাতা। কলকাতা কেন, আপনি অন্য জায়গাতেও গেছেন, কিন্তু আপনি হ্যাঁ, নিশ্চয়ই দেখছেন সব জায়গাতেই বাংলাদেশের বেশি দিন রয়েছে। ছিল, 1 বছর ছিলাম কলকাতায় আর কি। হ্যাঁ, তাই এক হ্যাঁ, বছর ভাই, অনেক, 1 বছর অনেক জানার জন্য অনেক অনেক দিন। তো আপনি নিজে দেখছেন এগুলি, তো এখন এটাকে আপনি কি মনে করেন যে বাংলাদেশে এটা তো ভারতেরও একটা সলিউশন তারা করতে পারে, যে ঠিক আছে আমাদের এখানে এই ধরনের কাজের লোক তো আমাদের দরকারও আছে, তো বাংলাদেশিরা করতেছে, আমরা তারা লিগালি কাগজপত্র দিয়ে তারা তারা করতেই পারে বা কি, আপনি এটা কি মনে হয় আপনার কাছে? আমার এটা সমালোচনা নয়, আমার একটা সুপারিশ থাকবে যে এই মুহূর্তে এই ইস্যুটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একটা চক্র কিন্তু বাংলাদেশে অলমোস্ট বর্ডারে বসে আছে, ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য। এখানে কোনো রক্তপাত, একটা পর্যায়ে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে দুই দেশে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট টু সেন্ট্রাল গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিনিধি দিয়ে আলোচনা, আমাদের সমঝোতা আসা দরকার, সমালোচনা দরকার। আর শুভেন্দু অধিকারী বলবো, আপনি আপনার মমতা বরিশালে, তাই না? এই বাংলাদেশের মানুষ এরা কারা? আপনি তো আপনাদের দেশ থেকে আমার জানা মতে বাংলাদেশি টাউন থেকে 28টা বড় লোক, এরা জমিদার, এরা কিন্তু কলিকাতা সেট আপ হয়ে গেছে এই কদিন আগে। আমলে গেছে কিন্তু অনেকে বাড়িঘর ছেড়ে ওখানে সেট আপ করে বড় পায়। এদের কিন্তু বেক করার ক্ষমতা আপনার নাই। আর কুমিল্লা শহর থেকে মরণ কি জানি না, একটা মাতৃভান্ডার রসমলের নাম শুনছেন, উনি কলিকাতা বিশাল বিল্ডিং প্রপার্টি লোকসিটি বাড়িঘর, গুলশান বাড়ি, কুমিল্লা টাউনের ট্রেনের ঘর মাতৃভান্ডার ডেলি পার ডে বিক্রি হয় 20 থেকে 25 লক্ষ 50 লক্ষ টাকা রসমালাই। এরাও কিন্তু কলিকাতা বাড়িঘর, ওখানে গিয়ে আমলে লোকজন ঘুমায়, আমরাও ঘুমাইছি। ওটা হচ্ছে এদের কিন্তু আপনি গলা রাখা দিতে পারবেন না, ক্ষমতা নেই আপনার। না, কারণ ওরা তো দেশ থেকে, তারা তো দেশ থেকে আপনি জানেন দেশে দুই দেশের নাগরিক, এটা বাংলাদেশের নাগরিক, নিরাপত্তার, ইন্ডিয়ান হ্যাঁ। নাগরিক। হ্যাঁ, না, হিন্দুদের বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে ধরনের নির্যাতন ও বৈষম্য হয়, এটা তো বহুত আগের থেকে যাওয়া আসা যায়, তাই না? এবং এটা সেটা তো হচ্ছে, এটাও যে হচ্ছে, যে এটাও তো ঠিক না। হয় যে পরিমাণ হিন্দু বাংলাদেশে এখন থাকার কথা ছিল, দেখুন সেই পরিমাণ, সেই পার্সেন্টেজ নাই। শেখ হাসিনা যেদিন ক্ষমতা নেয় সেই দিনও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পার্সেন্টেজ ছিল 13%, এখন 8%-এ আছে। তো শেখ হাসিনা তো সংখ্যালঘু। একটা কথা আমি যোগ করি, শেখ হাসিনার আমলে কিন্তু ওই যে বাহারের মতো কুমিল্লা টাউন লোকেরা কালকে বাড়ি ছেড়ে চলে যাবি, বাড়ি বিক্রি করবি, ইন্ডিয়া পাঠাই দেবো কিছু টাকা দিয়া, সেটাই টাউনে বলছি যে মালটাকে পিস্তলটাকে চলে যাবি, বাড়ি বিক্রি, বাড়ির দাম মতো 1 কোটি টাকা, ওই 20 লাখ টাকা লয়ে যা, এরা ইন্ডিয়া পাঠাই দিচ্ছে। আমলিগ আমলে বেশি হিন্দু লোক অত্যাচার হয়েছে, হ্যাঁ, জানেন না তো? ওইটা বেশি বেশি হয়েছে হচ্ছে। আমলিগ আমলে, অস্ত্রের মুখে বিদায় করছে ইন্ডিয়াতে এদেরকে, চলে গেছে। বাস্তবতা বলতে আপনি সত্য কথাই না, জিজ্ঞেস করেন বড় বড় হিন্দুরা জমিদাররা জমি লেখাই নিচ্ছে কাগজের মধ্যে, সেটা আমি লেখায় বিদায় করে দিচ্ছি ইন্ডিয়াতে, চলে যা 20 লাখ টাকা নিয়ে চলে গেছে এরা। অনেক না, না, সেটাই বলছি যে এখন তো যে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ হ্যাঁ, হিন্দু বান্ধব বেশি দল হিসেবে তো মিথ্যা কথা, পরিচিত। মিথ্যা কথা, হ্যাঁ, মিথ্যা কথা। নাও, তারপরেও তারা চলে নাও, গেছে, চলে যেতে বাধ্য হয়েছে, কারণ এই বাধ্য যে আপনি করছে এরা। বললেন যে ভয় দেখাইছে বিভিন্ন তার বিস্তর নিজের দেখাইছে। তার মেয়ে নিয়ে এসে চিন্তায়, তার বউ নিয়ে Yes, চিন্তায়, নিরাপত্তা। Yes, নিরাপত্তার অভাব আছে সেটা কারণে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানে যে সমস্ত লোকরা ভারতে কাজ করতে যায়, তারা তো যায় জীবন জীবিকার জন্য। যারা কাজ করতে যায় ওদের অধিকাংশই তো মুসলিম, বুঝছেন? আর হিন্দু yes, যেগুলি যায় এগুলি তো আর আসে না, ওইগুলি তো এখানে তাদের থাকার একটা ব্যবস্থা হয়ে যায়। তো এই হ্যাঁ। জন্য বলছি যে এটা যাইতেই পারে। আমি ওদের আমি ওখানে আমি বলি যে add আমি করি, আমেরিকা ওখানে একটা আসতে পারলে রুলস, তারা যাইতে পারবে না। ইন্ডিয়াতে একটা সংবিধানে একটা আইনে আছে, হিন্দু লোক যে কোনো পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল থেকে হিন্দু গেলে ওদেরকে আধার কার্ড দিবে, ওরা অটোমেটিক সিটিজেন হয়ে যাবে, 1 মাসের মধ্যে পেয়ে যাবে। হিন্দুদের জন্য আইনে করা আছে একটা, ধরেন ওইটা তারা যে আইনে আছে। সিআই যে নতুন আইনটা করছে, যেটা ওইটার মধ্যে আছে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বাংলাদেশ থেকে যারা যাবে, হ্যাঁ, এটা পেয়ে যাবে না। এরপরেও কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু পারতে ভিটে মাটি ছেড়ে হিন্দুরা যেতে চায় না। কিন্তু শেষ পর্যন্ত যে আপনি যে বললেন যে কতগুলি মনস্তাত্ত্বিক বিভিন্ন প্রেশার, Pressure, এই প্রেশার, সম্পত্তি দখল করা, প্রপার্টি দখল করা, দেখাল pressure। করা হোক, মেয়েকে তুলে নিয়ে যাবে, এই সমস্ত ঘটনা করে, যে দীপু দাসকে হত্যা, এই সমস্ত হয়েছে। তো এইগুলি কিন্তু ভারতে, মানে আপনি এখানে পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, ভারতের যে মুসলিম, সেই মুসলিম কিন্তু বাংলাদেশে আসছে না। ওদেরকে যদি বলেও যে বাংলাদেশে যাও, গেলে তোমাদের বাড়ি ঘর বানিয়ে দিব, তোমাদের একে স্বর্গে তুলে রাখবো, তারপরেও তারা আসবে না, কারণ দে ডুইং সো ফার সো গুড ইন ইন্ডিয়া।
একটা নিয়ে অ্যাড করি, বিক্ষিপ্ত করো না, patriotism। না না না, বিক্ষিপ্ত। এটা ভালো একটা পয়েন্ট কথা বলছেন আপনি। ইন্ডিয়াতে আমার অভিজ্ঞতা কি, আমি মনে করি মোটামুটি নর্থ সাউথ দিল্লি, নর্থ পদে উত্তর এসবগুলো সব আমি ছিলাম কিছুদিন, 8 দিন 2 1 5 2 মাস করে ছিলাম। ওখানে হিন্দু মুসলিম দাঙ্গা হবে, কিন্তু এক পয়েন্টে গিয়া তার একমত, পেট্রিয়টিজম, উই আর ইন্ডিয়ান। এটা কিন্তু মনে করবেন আপনি হ্যাঁ, না। সেটাই বলছি। হ্যাঁ, উই আর ইন্ডিয়া, হিন্দু মুসলিম মারামারি গোলাগুলি করবে, বাড়ি জ্বালাবে, কিন্তু এক পয়েন্টে একমত, আমরা ইন্ডিয়ান। জানবেন না এটা, দেশ ত্যাগ করবেন, দেশকে ভালোবাসবে এরা, দেশের পক্ষে একমত এরা, এটা কথাটা মনে রাখবেন এটা। আর বাংলাদেশের সালাপুরে ভিন্ন মত, ভিন্ন জাতি, ভিন্ন সংকর জাতি বাংলার তথ্য বাঁচা করবে। বাংলাদেশের লোক, কেউ সৌদি আরবের লোক, কেউ পাকিস্তানের লোক, কেউ ইন্ডিয়ার লোক, অমুক লোক, দেশের লোক কেউ না, বাংলাদেশের লোক কেউ না রে ভাই। সব জায়গায় সবাই লোক তথ্য পাচার করে, টাকা কিছু তথ্য, বাট ইন্ডিয়াতে মারামারি করবে, হিন্দু মুসলিম দাঙ্গা হবে, কিন্তু উই আর ইন্ডিয়ান। ইন্ডিয়াতে বের হবে না এরা, এটা মনে করবেন। এটা এদের মধ্যে পেট্রিয়টিজম মারাত্মক জিনিস, কিন্তু এটা ইন্ডিয়ার মানুষ আমি দেখছি এটা। না, উই আর ইন্ডিয়ান, হোয়াট এভার ইট ইজ। হলিউড বলিউডে যাই দেখেন, যত কিছু লাস্টে একটা কথা বলে, উই আর ইন্ডিয়ান, রিলিজিয়াস ম্যাটার না। হ্যাঁ, আরেকটা জিনিস মিস্টার জসিম আপনার সঙ্গে অ্যাড করতে চাই, সেটা হলো যে যে আপনি আইডেন্টিফাই করার জন্য, আমি এর আগেও বোধহয় আপনার সঙ্গে ফোনে ব্যাপারটা নিয়ে কথা হয়েছে, যে আইডেন্টিফাই করেন যে বাংলাদেশি মুসলিম হোক, বাংলাদেশি হিন্দু হোক, বাংলাদেশি মুসলিম এবং হিন্দু এবং পশ্চিমবঙ্গের মুসলিম এবং হিন্দু, আপনাকে ইজি তাদেরকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যেমন বাংলাদেশের হিন্দু বা মুসলিম তাদের ভাষা, পশ্চিমবঙ্গের হিন্দু বা মুসলিম তাদের ভাষা কিন্তু ডিফারেন্ট, অ্যাকসেন্ট ডিফারেন্ট। বাংলাদেশের হিন্দু মুসলিম বা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম তাদের দেখবেন চাল চলন ব্যবহার কথাবার্তা সমস্তই ব্যতিক্রম। তাই কে বাংলাদেশি আর কে ভারতীয়, এটা কিন্তু খুব ইজি ফাইন্ড আউট করা যায়। তো অনেকেই বলে না যে ইয়ে এগুলি সব ভারতীয় ধরে ধরে পাঠাচ্ছে, ভারতীয় মুসলিম, এগুলি প্রপাগান্ডা। ভারতীয় মুসলিমকে বললাম তো, বাংলাদেশের যদি স্বর্গ এনে দেওয়া যায় হাতে, এরপরেও আসবেন। আজ পর্যন্ত কে আসছে? আচ্ছা আপনি বলুন তো, 71-এ দেশটা ভাগ হলো, স্বাধীন হলাম আমরা, কটা পশ্চিমবঙ্গ থেকে মুসলিম, ভারতীয় মুসলিম বাংলাদেশে আসছে? আসছে যেগুলি, এই যে এরশাদ সাহেব, আপনার নেতাই তো, ওনারা আসছে তখন 47-এ দেশ ডিভাইড হওয়ার পরে খানদানি মুসলিম পরিবারগুলি যারা প্রভাবশালী ছিল, শিক্ষায় দীক্ষায় অগ্রগামী ছিল, তারা পূর্ববঙ্গে আসছে, সাধারণ মানুষ আসে নাই। এর বদরুদ্দিন উমর বা হুসেন মোহাম্মদ এরশাদের পরিবার বলেন বা রহমান সুমায়নের মতো পরিবার বলেন, তারা দেশ স্বাধীন হওয়ার পরে 47-এ আসছে, কিন্তু সাধারণ মুসলিমরা আসে না, তাদের কোনো অপরাধ নাই, তারা ভারতীয়। এই যে আপনি যেটা বললেন যে তারা অ্যাটলিস্ট তারা দেশপ্রেমিক, তাই নয় কি? কারেক্ট। তারা তো অ্যাটলিস্ট দেশে, তারা তো এখানে আসে নাই, তো সেই যে এই জন্য বলছি যে অনুপ্রবেশের ব্যাপারটা বা পুশ ইন পুশ ব্যাক করার পারি, যে গভর্নমেন্টের যে পলিসিটা এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা যতটুকু সেই জন্য বললাম যে আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন, নিশ্চয়ই জিনিসগুলি আপনি লক্ষ্য করছেন যে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, কিছু ইউটিউবারও দেশের বাইরে বা দেশে বা বিভিন্ন জায়গায় বসে যারা ইউটিউব চালায়, তারা ওই যে ধরেন ভিউ এর জন্য, লাইকস ইয়ের জন্য তারা অনেক এখন এখন একটা উত্তপ্ত বিনিময় পর্যায়ে হলো সোশ্যাল মিডিয়া। টু ভেরি ফাস্ট, টেলিভিশন পারে না, সোশ্যাল মিডিয়া 1 সেকেন্ডের মধ্যে বিষয়টাকে কি বলে, এটাকে স্প্লিট করে কাকের মতো উড়ন্ত পাখির মতো মানুষকে ঘরে পৌঁছায় দেয়। এখন এগুলাকে একটা গ্রুপ বর্ডারে যাচ্ছে কোনোভাবে উস্কানো দিয়ে বাংলাদেশের সাথে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা, একটা সংঘাত মোকাল করা, এটা সবচেয়ে সরকার, বাংলাদেশ সরকার, ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের এটা দায়িত্ব হলো এই বিষয়টাকে বসে এই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি থেকে উস্কানিদের কাছ থেকে রক্ষা করা। এখন এটাকে অনেকে পলিটিক্যাল ইস্যু হিসাবে নিতে যাচ্ছে, যেহেতু বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে আছেন, ভারতে বসবাস করতেছেন, তারপরে ওনার ইস্যু চলে আসে এখানে, তাই না? অনেকে অনেকে অনেক কিছু ইনভলভ করতে চাচ্ছে। এটা আফটার অল টোটাল প্রেক্ষাপটটা তারেক রহমানের, জানি না ওনাকে, আমাকে একটা পর্যায়ে বলে বিহাইন্ড দ্য গভর্নমেন্ট, শ্যাডো গভর্নমেন্ট, বা এটা বলে এটা মাফিয়াদের মতো আর কি। একটা একটু ওই পুতুল নাচ, বাউন্ডারি পুতুল নাচে যেমন পুতুলকে কন্ট্রোল করে, আমি ছোট পুতুল নাচ যেমন পুতুল ডান্স করা, কিন্তু একটা লোক ওই পদ্মার আড়ালে সুতা বেঁধে পুতুলকে ডান্স করায়। এখন তারেক রহমানের গভর্নমেন্টের বিহাইন্ড আর একটা গভর্নমেন্ট, কি গভর্নমেন্ট বলেন একটা, কেউ আছে কিনা জানি না। এনিওয়ে,
টোটাল প্রেক্ষাপটটা গ্লোবাল। কিচেন ক্যাবিনেট না, এটা কিচেন ক্যাবিনেট না, ওটা ইন্টারনাল কিছু করার নাই। একটা একটা পাওয়ার, একটা সুপার পাওয়ার, এটা একটা পাওয়ার। কিচেন ক্যাবিনেটটা আমাদের বিখ্যাত নোবেল এটা ইউনুস সাহেব, এটা নন পলিটিক্যাল পাবে না কিচেন ক্যাবিনেট। বাটপার না ইউনুসের আমলে ছিল না না, ওর প্রসঙ্গ টেনে লাভ নেই, চলে গেছে, যেটা চলে যাবে, এটা ইতিহাসের আস্থা ঘুরে যায়, এটা নিয়ে আলোচনা হয় না আর। যে সেটাই। পাওয়ার তাকে দেওয়া, এগুলো আলোচনা বিষয় না। সে ইতিহাসে আস্থা ঘুরে, সেটা নন ইলেক্টেড, টাইমিং আসছিল, 70 চলে গেছে। সে বিশ্ববিদ্যালয় করে বলছে, সে কি জানি নাম, আমাদের বড় লোক যে ওর সাথে এগ্রিমেন্ট করে নিয়ে গেছে। ওগুলা তো ওর ব্যবসায়ী লোক, ব্যবসা করে চলে গেছে, বিজনেস করে ফেলাইছে উনি, তাকে ব্যবসা থাকবে না বেশি। যাক, আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউ ইয়র্ক থেকে ইউটিউব চ্যানেল আলাপ ইউএসএ, সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক এবং রাজনৈতিকবিদ জসিম উদ্দিন। জসিম ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার জ্ঞান গর্ব আলোচনা, আমার এর আগেও যখন আমার এখানে আসছেন আমাকে বহু লোকে ফোন করে বলছে আপনার আলোচনা সম্পর্কে সবাই খুব এনজয় করে। 1 মিনিটে শেষ করবেন, আমরা 1 মিনিটের মধ্যে শেষ করব। তো আজকের এই যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, সেই ইস্যুতে, অনুপ্রবেশ ইস্যুতে আপনার সর্বশেষ কি বক্তব্য? বাংলাদেশ গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার বা ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার, আপনি কি বলতে চান? প্রথম আমি মেসেজ বা একটা বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার কিন্তু নারীটা এখন বাংলাদেশে বরিশালে, তার আজ আচরণ, কথাবার্তা বা রিলিজিয়াস কনসেপ্টে তার ইন্ডিয়ান সংবিধানের 4th ধারায় আছে রাইট টু দ্য ফ্রিডম অফ রিলিজিয়ান, তাকে এটা পড়তে হবে। এখন এই গরিব দুঃখী মানুষ, নিরস্ত্র মানুষ, এটা পাগল ছাগল, এগুলাকে বাসার কাজের মাতারি এদের ধরে ধরে বর্ডারে পাঠাচ্ছে, স্টপ করে সে যেহেতু মুখ্যমন্ত্রী, আমাদের গভর্নমেন্টের সাথে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তার গভর্নমেন্ট হোক, সে কথা বলতে পারে। কথা বলে এটা ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সমাধান ছাড়া কোনো বিকল্প নাই। আদারওয়াইজ এটা অন্য তৃতীয় শক্তি, তৃতীয় প্যাটার্ন, ফান্ডামেন্টালিস্ট গ্রুপ এটাকে ক্যাচ করলে এটা তার জন্য শুভ না, আমাদের জন্য শুভ নাই। তারেক রহমান গভর্নমেন্ট এই জিনিসটাকে অন্যদিকে না নিয়ে এটাকে সেন্ট্রালি হ্যান্ডেল করে ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সহসা কথা বলা দরকার। নইলে থার্ড গ্রুপ চাচ্ছে এটাকে অন্যদিকে মন নিয়ে একটা ইসলামিক ঝান্ডা উড়িয়ে দিয়ে একটা বিশাল একটা ব্যবধান সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। বাই দিস টাইম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধারণা হচ্ছে শেখ হাসিনারও ইন্ধন থাকতে পারে, না সেও দেশকে ভালোবাসে, বা একটা ইনসিডেন্টের কারণে কিলিং হয়ে গেছে, মারা গেছে, ফাঁসি হয়ে গেছে তার। কিন্তু এগুলা টোটাল ইস্যুটা হলো আইনগত বিষয়, আইনগত ফয়সালা হবে। তাই এই বিষয়টা নিয়ে রাজনৈতিক যেটা ইউজ করে গেছে, এখন তারেক এটা ফলো করতেছে, তারেক রহমান গভর্নমেন্ট, আমরা কি করেন, ইউনুস গভর্নমেন্ট করছে, এটা পলিটিক্যালি সলভ হবে, আইনের মাধ্যমে সমাধান হবে। এই জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন, ওনার জন্য আমেরিকান রাষ্ট্রপতি জিমি কার্টার সমস্ত বিশ্ব সুপারিশ করার পরও যে হলো শোনেন নাই। এটা একটা মিথ্যা একটা মার্ডার কেস দিয়ে, রাওয়ালপিন্ডির মার্ডার কেস, তাকে জীবন নাশ করা হয়েছে, এগুলো সবাই ইতিহাস জানে। তারপরেও সতর্ক থাকতে হবে, আইনটা নিজস্ব বিরুদ্ধে চলবে, আইনের উদ্যোগ কেউই নাই, উদ্যোগ নেয়। প্রতিটা কিলিং, অদ্যাবধি যত কিলিং হচ্ছে, সব কিলিং এর বিচার এদেশে করতে হবে। তারেক রহমান, তাকে আমি জানি না, কারো বুদ্ধি, কারো you should be that. You are 17 years in the British. You're the British. You get up, you follow your daddy, father get up, চলতে হবে। আপনাকে জানি না। জসীমউদ্দিন, এই সমস্ত ওই বিষয়টা নিয়ে আমরা তারেক রহমান ইন ফিউচার বা গভর্নমেন্ট ওইটা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে কথা বলি, ওইটা নিয়ে, যেটা মোটামুটি ভাবে আমাদের সময়ও প্রায় শেষ। তাই এই পর্যন্ত আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করব। আপনারা আলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জসীমউদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আপনার চ্যানেলকে ধন্যবাদ, আলাপের জন্য অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।